আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আজও আমিও আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে 9 জিলহজ। তো ভোরবেলা উঠেছিলাম সেরি খাওয়ার জন্য, আর আপনাদের কাছে আগেই শেয়ার করেছিলাম আজকে যেহেতু বোন দার্জিলিং থেকে ফিরবে, সেখানে ওকে রিসিভ করতে হবে। ওর গাড়ি আছে প্রায় 5টা, তো অনেক সকাল সকাল উঠতে হবে। আমি উঠে পড়েছি তখন প্রায় 2:30 বাজে, অনেকটা আগে উঠেছি। উঠে ব্রাশ করে নিয়েছি, যেহেতু সেহরি খেতে হবে, সারাদিন উপোস থাকতে হবে। সেহরি খেয়েছি আজকে, সেরকমভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, বাট ভয়েসটা কীরকম হবে জানি না। আমি এদিকে চলুন ব্রাশ করে নিয়েছি, আপনাদের দাদাভাইকে তুলে নিচ্ছি। আপনাদের দাদাভাই অবশ্য আজকে রোজা রাখবে না, বাট আমি তো রোজা রাখবো, আর উনি যাবে ভাই বোনকে রিসিভ করতে। আর এদিকে লাইভও চলছে, লাইভটা আমি ক্যান্সেল করছি না। যখন আমি খেতে বসেছি, বাবু এসে বলছে, মা তুমি খাচ্ছ? আমি খাবো, তো ওকে আমি একটু সেহরি খাইয়ে দিলাম। চলুন এবারে বেরোনো যাক। কিন্তু আমরা ঝটপট বেরিয়ে পড়েছি, কয়েকটা মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট করে নিয়েছি, রেডিও হয়ে গেছি। বসি, চলুন বিসমিল্লাহ যখন বাড়ি থেকে বার হয়েছি তখন বাজে প্রায় 3:14। তো কিছুটা সময় লেগেছে রেডিও হতে, যেহেতু সেরিও কমপ্লিট করেছি। আর কি বলুন তো, রাস্তায় যখন বেরিয়েছি কোথাও কেউ নেই, ল্যাম্পপোস্ট সব দোকানপাট প্রায় বন্ধ, কোনোটাই খোলা নেই, শুধু আলোগুলো জ্বলছে আর আমরা দুজনে যাচ্ছি। কাউকে তো সামনে দেখতেই পেলাম না। আপনাদের দাদাভাই এখানেও বলছে অনেকটা টেনশন, তো আমি গাড়ি কোথায় রাখবো। যেখানে গাড়ির গ্যারেজ সেখানেও গেলাম, সেখানে পুরোটাই বন্ধ। এখন কি আমাদের জন্য কেউ দাঁড়িয়ে আছে? একটা গ্যারেজ থেকে ফিরে আসলাম, আর ফাইনালি এখানে এটিএমের কাছে একটা গ্যারেজ দেখতে পেলাম, ওনার নাম্বারটা ওখানে দেওয়া ছিল বলে আমরা কল করলাম। তো ওনাকে কল করতেই উনি রিসিভ করলেন, বলছে আচ্ছা ঠিক আছে আমি আসছি, আপনি দাঁড়ান না। শাটার খুলে উনি নিয়ে আমাদের গাড়িটা নিয়ে যাবে। তো খুবই হেল্প হয়েছে। গাড়িটা রাখার জন্য অনেকটা প্রবলেম পড়ে যেতাম যে কোথায় গাড়িটা রাখবো। আর রাস্তার মধ্যে দেখতে পেলেন একটা শুধু কুকুর আর আমরা দুজন আছি, আর কেউ নেই। চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গেছে। তো এখানে গাড়ি রাখার জন্য একটু সমস্যায় পড়েছিলাম জানেন তো, কোথায় রাখবো, কোন গ্যারেজে রাখবো। আর ওপেন রোডে তো আর সেরকম রাখার কোনো সিস্টেমই নেই। এই যে দাদাটা এরকম ঘুম থেকে উঠে আমাদের যে গাড়িটা নিলেন না, আমাদের যে কত হেল্প হলো, আমি অনেক দোয়া করেছি ওনার জন্য। একটা জায়গায় সুরক্ষিতভাবে না রেখে গেলে তো অনেক টেনশান। আর এই দিকে আপনাদের দাদাভাই টিকিট কেটেই নিয়েছে। কী বলুন তো, কিছুক্ষণ আগেই আমাদের যে গাড়িটা রাখার জন্য এদিক ওদিক একটু লেট হয়েছে, একটা গাড়ি সেই ফার্স্ট লোকালটাই একদম ছেড়ে নিয়েছি। একটু ওয়েট করতে হলো, পরের বাড়ি যে লোকালটা নিয়ে আসছে, তবে কিন্তু বোনের যে গাড়ি 5টার সময় হাওড়াতে স্টপ হবে, তারপরে কিন্তু আমাদেরটা যাবে। যাই হোক, যাওয়া তো লাগবেই, বোন তো একা দুটো মেয়ে নিয়ে একদমই পারবে না। আর আমার ভাইয়া ওখানে আর্মি, মানে ওনার ছুটি পায় না, একদম ঈদের দিন ছুটি পাবে, সেই জন্য ভাইয়া আসতে পারে না। আর ঈদের যখন ভোরবেলা গাড়ি থেকে নামবে, তখন তো ফুল ফ্যামিলি নিয়ে তো আসা সম্ভব না। ঈদের দিনকে বাড়িতে আসাটা মনে হয় একটু অন্য টাইপের, বাড়ি আসা যেহেতু থাকে না বাড়িতে। তো বোনই বলেছিল যে আমি তার 2 দিন আগে চলে যাই, তাহলে একদিক দিয়ে সুবিধা হবে, আর তোমার যখন ছুটি পাবে তখন তুমি না এসো। তাই বোন 2 মেয়েকে নিয়ে ভাইয়া ওদিক দিয়ে গাড়িতে তুলে দিয়েছে। একদিক দিয়ে সুবিধে কি জানেন তো, একদম এনজিপি থেকে শুরু করে এখানে নামিয়ে দেয়, আর আমরা গিয়ে রিসিভ করে নিই। এটাই একটা ঝামেলা মুক্ত, একভাবে ট্রেনে উঠে আর অসুবিধা হয় না। তারপর আমরা কেউ গিয়ে রিসিভ করি, লোকাল ট্রেনে আমরা বাড়ি ফিরেছি। এখানে তো বেশ ওয়েট করতে হলো। প্রায় 10-20 মিনিটের বেশি এখানে ওয়েট করা লাগে। আর এখানে কি হয়েছে জানেন, এখানে কিন্তু 1 নাম্বার যে প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কথা সেটা কিন্তু দেয় না, দিয়েছে 2 নাম্বার। এই দিকে বসে ওই দিক থেকে তো সম্ভব না, লোকাল ট্রেন মাত্র 5 মিনিটের মতো ওয়েট করে। দাদাভাই আমাকে বলছে তুমি পারবে তো এই রেলপথ থেকে ট্রেনে ওঠা। খুবই সত্যিকারে খুবই হার্ড, অনেক কষ্ট ছিল একটা মহিলাদের জন্য।
তো কিছু তো করার নেই, তো মানে অনেক কষ্ট করে এই ট্রেনের মধ্যে উঠতে হয়েছে। কি বলুন তো, উল্টো সাইডে দিয়েছে, আর আমি যদি ওভারব্রিজ থেকে পার হই আর আমি ট্রেনটা একেবারে মিস করে যাব। অনেক কষ্ট করে ফাইনালি আমি ট্রেনটা উঠে পড়েছি। মিস করলে তো একদমই হবে না, আর সময় মতো ওখানে পৌঁছাতেও পারবো না। আপনাদের দাদাভাই আমাকে চাগিয়ে জুগিয়ে একেবারে ট্রেনের মধ্যে তুলে নিয়েছে। যাই হোক, পেয়েছি। আর দেখতে পাচ্ছেন সবাই ঘুমাচ্ছে, ট্রেনটা পুরোটাই ফাঁকা। মানে এমনি সময় ট্রেনগুলোতে একটা প্লাস থাকে না ঠিকভাবে দাঁড়ানোর মতো, আর এখানে পুরো বগি ফাঁকা। 1-2 জন মানুষ আছে, তা আবার ওনারা ঘুমাচ্ছে, যারা হয়তো সবজি নিতে যাচ্ছে অনেক ভোর সকালে, কোনো আড়তে যাচ্ছে, এইসব মানুষগুলোই। তবে চাকরিজীবী না, এগুলো সবই নর্মাল যারা বিজনেস করে ওনারাই গস্ত করতে যাচ্ছে। তবে আমার একটু ভয় ভয় হয়েছিলো, তবু সাবধানতার মান নেই। যাই হোক, ফাইনালি কিন্তু 4:21 তখন নলপুর না আবাদা এরকম একটা স্টেশনে এসে কিছু মানুষকে, তবু 1-2জনকে দেখতে পেলাম, তবু একটু মনের মধ্যে একটু আশা হলো। কয়েকটা মহিলা মানুষকেও দেখতে পেলাম। যাই হোক, একটু সকাল সকাল মানে হয়ে আসছে, এবারে হয়তো ফজরের আজান প্রায় দিয়ে নেবে। আরও প্রায় আধ ঘন্টা জার্নি করার পর সকাল হয়ে গেছে। এই যে একদম সূর্য উঠে পড়েছে, তবুও কিন্তু অনেক মানুষের যাতায়াত কম। খুব ভোর সকালে তো আর মানুষরা বেরোবে না। একটা দূর ব্রিজে দেখতে পাচ্ছেন, ব্রিজ থেকে কত লরি কত গাড়ি যাচ্ছে। এখনও কিন্তু তাদের গাড়ির হেডলাইট এখনও কিন্তু বন্ধ হয় না। এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। খুব কিন্তু সকাল হয়েছে, একদম পুরোভাবে কিন্তু ফ্রেশভাবে সকালটা হয় না। চলুন, আমাদের স্পিড গাড়ি হচ্ছে সব থেকে বন্দে ভারত, আপনাদের সাথে দেখিয়ে দিই। অনেকটা দেখুন তো, প্রায় সেই জাপানি স্টাইলদের মতো না। চীনে এরকম গাড়ি দেখি, তো আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এরকম ক্যাপসুল টাইপের দেখতে বন্দে ভারত। খুব হেভি স্পিডে, জানেন তো। তবে একবারও চড়া হয় না, ইচ্ছে আছে বন্দে ভারত করে কোথায় ঘুরতে যাব আর ব্লগ শ্যুট করব। ঠিক দাসনগরের জায়গাটা এসে প্রতিটা গাড়ি কিন্তু অনেকটা সময় একটা রেস্টে দাঁড়িয়ে যায়। জানি না, হয়তো লাইন পায় না, তো এখানটায় অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে ছিল। তাই আমি আর বসে থাকতে পারলাম না, তাই একটু ভিডিও আর একটু ক্যামেরা আপনাদের সাথে শ্যুট করলাম। দেখি কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো কিছু জিনিস শ্যুট করে দেখাতে পারি। ফাইনালি অনেকক্ষণ গাড়িটা রেস্টে দাঁড়ানোর পর গাড়িটা ছেড়ে দিয়েছে, আর হাওড়ার মুখে ঢুকে পড়েছে। সবাই রেডি হয়ে যাচ্ছে যাবে বলে। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু গাড়িটার মধ্যে বসেছিলাম, বোরিং লাগছিল, আর বসতে ভাল লাগছিল না জানেন। তাই একটু একটু গেটের কাছে যাই, দেখি কিছু যদি ভাল লাগে। আর ঘুরে ঘুরে দেখছিলাম, জানেন তো, কত বড় চওড়া করে রেলপথ, কোন দিক দিয়ে যায় আমি নিজেই বুঝি না। হিজি বিজি ট্রেন। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা আস্তে আস্তে স্টেশনের দিকে এগোচ্ছে। ওইদিকে বোন ফোন করেছে, আপা আমাদের গাড়ি কিন্তু এসে গেছে। আমি কিন্তু অনেকটা লেটেই পৌঁছালাম, আমার গাড়ি যদি রেস্টে না দাঁড়াতো অবশ্যই ওর আগে আমি পৌঁছে যেতাম। আর আমাদের গাড়িটা একটু ঢুকতে লেট করেছে। যাই হোক, বোনকে বললাম তুমি গাড়ি থেকে নেমে দাঁড়াও, একদম স্টেশনেই ঢুকছে। বোন বলল ঠিক আছে, আমি এক জায়গায়। বোন ভেবেছিল গাড়িটা ওর হচ্ছে 9 নম্বরে আছে, কিন্তু ওর গাড়ি 14 নম্বরে ছিল। আমরা 9 নম্বর থেকে ঘুরে এসেছি অনেকক্ষণ, কিন্তু পেলাম না। কি একদম আনন্দভাবে 9 নম্বরের দিকে ছুটে গেছি। পরে আবার পেছনে বেশ ব্যাকেই ফিরে আসলাম, তো বোনকে দেখতে পাই না। বোনকে বললাম কি রে, 9 নম্বর তো তোকে খুঁজেই পেলাম না। বললে আমার তো বুঝতে পারছি না। ও আগে আসার পর বুঝতে পারলো যে ওর গাড়ি 14। হাওড়া স্টেশন বেশ বড় স্টেশন জানেন, সহজে মানুষকে মানে কি বলবো, যদি ফোন না থাকতো না, সহজে মানুষকে খুঁজে পাওয়া যেত না। গোটা 9 নম্বর স্টেশন খুঁজে ফেলেছি, কিন্তু একবারও বোনের হদিশ পেলাম না। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কেমন রেস্ট নিচ্ছে, হয়তো দূরপাল্লা ট্রেনে যাবে। কত মানুষ সকাল সকাল সব যে যার ব্যাগপত্র নিয়ে রেস্টে বসে আছে, কেউ খাচ্ছে, কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, এরকম কেউ যাচ্ছে। যাই হোক, এসব কথা আলাদা। এদিকে বোনটাকে কিন্তু বেশ খুঁজলাম, পেলাম না। বোনকে বারবার ফোন করছি, হয়তো বিরক্ত বোধ হচ্ছে, 2টা বাচ্চা নিয়েও সামলাতেও পারছে না। তারপরেই বোন বললো না গো আপা, আমাদের 14 নম্বরের গাড়ি। যাই হোক,
বোনকে দূর থেকে দেখতে পাচ্ছি বোন নাকি একটা ইয়েলো কালার জামা পরে আছে। এখানে কি আপনারা দেখেছেন আমরা তিনজনই কিন্তু ইয়েলো কালার, আপনাদের দাদা ভাইয়া যেরকম ইয়েলো কালার পরে আছে, বোনকেও দেখছি বোনও ইয়েলো কালার ড্রেস পরে এসছে, আর আমিও তো ইয়েলো পরেই আছি অলরেডি। সেই দূর থেকে বোনকে দেখতে পাচ্ছি ইয়েলো কালার একটা ড্রেস পরে আছে, আমি তো আর দেখে আত্মহারা। কি বলুন তো, সেই সকাল থেকে ভোর 2:30 থেকে বোনের সাথে যাব আর ওর সাথে দেখা করব, আমি তো ছুটতে শুরু করে দিয়েছি। আমি ওই যে বেবিগুলোকে, এই কিউট কিউট বেবিগুলোকে আমি যেহেতু গাছ ভালোবাসি, বোন সেই দার্জিলিং থেকে আমার জন্য নিয়ে এসেছে ব্যাম্বু ট্রি। জানেন তো আমার অনেক পছন্দের এই গাছটা, আমি অনেকবার কিনতে কেউ কিনে না, তাই বোন আমাকে প্রথমেই ব্যাগ থেকে বার করে বলছে, আপা তোমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি। আমার এদেরকে কি আদর করতে ভালো লাগছিলো জানো তো, অনেক খোঁজার পর যেহেতু এদেরকে পেয়েছি। একটা কি কথা জানেন, আমরা যেরকম সেই 2:30 থেকে উঠেছি, বাবা কিন্তু 3টের সময় আমাকে ফোন করে বলছে, মা তুমি কি উঠেছো? যখন বললাম আমি কুল গেছি, বাবা অনেক খুশি হয়ে গেছে। যাই হোক, 3টে থেকে কিন্তু আমাদের কন্টিনিউ আপডেট দিচ্ছে, আমাদের এক তো গাড়ি ছেড়ে গেছে, আর একটা গাড়ি কখন ঢুকছে, ওদের গাড়ি কোন আছে কোথায় আছে। আমরা যখন কলকাতা যাচ্ছি তখন ওদের গাড়ি ছিল বীরভূম, তো বলছে ওর গাড়ি বীরভূম আছে, তোমরা পারলে দেখা করতে পারবে কি, হয়তো আগু পিছু হয়ে যাবে। আমার স্টেশন গাড়িটা, মানে আমার গাড়িটা কোথায় ঢুকবে সেটার আপডেট আমাদের দিচ্ছে, ওর গাড়ির কত নাম্বার স্টেশনে ঢুকবে সেই সব আপডেটও কিন্তু বাবা কন্টিনিউ দুজনকে ফোন করে যাচ্ছে। কি জানেন তো, মেয়ে বলে কথা, বাড়ি আসছে বাবা, তো টেনশন তো হতেই পারে। তারপরে বাবার কিন্তু ফোন, আমরা যেহেতু দেখা হয়ে গেছি বাবাকে জানালাম যে বাবা দেখা হয়ে গেছে, আর 1 মিনিট দাঁড়িয়েও না, বাবার কথা, এবার কিন্তু তোমরা লোকালে উঠে পড়ো, চলুন লোকালে এবার উঠে পড়ি। আমি এখানে আপনাদের দাদাভাই আমাদের তুলে দিল লেডিস কম্পার্টমেন্টে, আর আমি উঠে পড়লাম এখানে। কি বলুন তো, লেডিসটা একটু সকালবেলা দেখছি বেশ ফাঁকা আছে, সকাল সকাল হয়ে গেছে, তবুও মানুষ কিন্তু ডিউটির জন্য অনেকজনই বেরিয়ে পড়েছে। এই বনের মেয়েগুলো এত হার্ড পরিশ্রম করে, মানে পরিশ্রম বলতে কি বলুন তো, কেন বলছি, এত লং জার্নি করতে পারে যেটা আমি পারবো না। সারা রাত জেগে থাকবে, ট্রেনের মধ্যে খেলা করবে। এরা বাচ্চা তো সেই হয়তো পারে, প্রচুর জার্নি সহ্য করতে পারে, যেটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। সব টাইমে আমরা গাড়ি করে যাই, মানে বাইকে করে, ট্রেন জার্নিটা খুব কম করি। কি বলুন তো, ট্রেন জার্নি করলে পরেও আমার বমি হয়, এমনকি বাসেতেও বমি হয়। আর এদেরকে দেখে আমি খুব নিজেকে মোটিভেট করি যে একটা বাচ্চা কিভাবে পারে এত এত মানে রাতকে রাত জার্নি সফর কিভাবে পারে। দোয়া রইল বাচ্চাদের জন্য, তোমরা সবাই দোয়া করো যেন ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর ও বাচ্চা তো সারা রাত এসেছে, সকালে একদম খিদে পেয়ে গেছে, ছোট তো কান্না শুরুই করে দিয়েছে। চলুন এবারে চলে এসেছি আমাদের স্টেশনে, বাড়ি পৌঁছে গেছি। বোন আমাকে ফাইনালি এবার গিফটটা হাতে তুলে দিল, আমি না হেভি খুশি হয়েছি। কি বলুন তো, গাছ তো, এই গাছটা আমি কতবার কিনতে গিয়ে দামের জন্য নিই না জানেন। এই গাছটা প্রায় 450-500, এতটুকু গাছ 450-500 বললে কি হয়, ভালো লাগে বলুন তো। কিছু ফল কেনা হলো বাড়ির জন্য, মানে মায়ের জন্য। যাই হোক, এবারে চলুন বোনকে একটা গাড়ি করে দিই। সকালবেলা কি ওই টোটো ছাড়া তো আর কিছু পাবো না, মারুতি তো সামনাসামনি থাকবে না। অনেক ভোর সকাল, এগুলো সব আড়তের মানুষ বসে আছে, এগুলো কিন্তু বাজার না। তখন বাজে প্রায় 6টাও বাজে না, 6:45 মতো বাজে। এখান থেকে কিছু লিচু আম নিলাম, আর তারপরে হচ্ছে চলুন এবার বোনকে একটু গাড়িতে তুলে দিতে পারলেই বাজে। বোনকে ডোরি প্রায় তুলে দেওয়া হলো, বোনও চলে যাবে বাড়িতে।
চলুন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কোনো অংশে, অবশ্যই আপনারা একটা লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকে যেহেতু আমি রোজা রেখেছিলাম, কিছু একটা একটা করে আপনাদের দাদাভাই ফল কিনে নিয়েছে। শসা, লেবু, তরমুজ, তার সাথে একটা দিয়ে খেজুর নিয়ে নিয়েছি। চলুন এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না।